আসসালামু আলাইকুম। দুধ জাল না করেও শুধুমাত্র হাফ কাপ দুধ ও চিনি দিয়ে পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন ছোট ছোট কিছু টিপস অনুসরণ করলেই। যে সমস্ত ভুলের কারণে পুডিং মসৃণ হয় না, তিতা লাগে, ঢেলে নেওয়ার সময় ভেঙে যায়, আজকের রেসিপিতে থাকবে সেই সকল সমস্যার সমাধান। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি দুধটাকে জাল করে নিব, তবে খুব বেশি ঘন করে নিব না। দুধ জাল করে কিছুটা ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো, অর্থাৎ 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। 5 মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন তৈরি করব ক্যারামেল। এজন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেল তৈরি হবে। যখন দেখবেন সাইড থেকে একটু কালার পরিবর্তন হচ্ছে, ঠিক সে পর্যায়ে এসে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তা না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে, তখন ক্যারামেলটা কিন্তু তিতা লাগবে। তাই এভাবে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না এবং ক্যারামেল থেকে কোনো রকম ধোঁয়া উঠতে দেয়া যাবে না। ক্যারামেল থেকে যদি ধোঁয়া উঠে তাহলে কিন্তু সেই ক্যারামেলটা তিতা লাগবে, তখন আর পুডিংটা খেতে ভালো লাগবে না। তাই চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ক্যারামেলের কালার যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব আমার কাঙ্ক্ষিত কালারটা আসা পর্যন্ত। যখন কালারটা ঠিক মন মতো চলে আসবে ঠিক সে পর্যায়ে গরম থাকা অবস্থায় আমরা যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিতে হবে। এই কাজটা খুব দ্রুত করে নিতে হবে, তা নাহলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। আমি এইরকম একটি বাটিতেই আজকে পুডিংটা সেট করে নিব, তাই এই বাটিতে ক্যারামেলটা দিয়ে নিয়ে এভাবে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে হবে। এতে করে পুরো বাটিটাতেই সেট হয়ে যাবে ক্যারামেলটা। খুব দ্রুত করে নিতে হবে। ক্যারামেলটা ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিব। এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা বাটির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 3টি ডিম। 1 কাপ দুধের জন্য ডিম নিতে হয় 5টি। আমি হাফ কাপ দুধ দিয়ে করব, তাই আমি এখানে 3টি ডিম নিয়ে নিলাম। যেহেতু আমার ডিমের সাইজটা একটু ছোট ছিল, তাই আমি এখানে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণ বেশি হলে পুডিংটা বেশি ভালো হবে। ডিম কম দুধ বেশি, তাহলে কিন্তু পুডিংটা ঢেলে নেওয়ার সময় ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন ডিমটাকে একটু বেশি করে নেওয়ার। আমি যে পরিমাপটা বলে দিলাম সেই পরিমাপে নিলেই আর ঢেলে নেওয়ার সময় পুডিং ভেঙে যাবে না। তারপর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। এতে করে ডিমের যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা আর লাগবে না, পুডিংটা খেতে ভালো লাগবে। যদি ডিমের পরিমাণ কম দিয়ে পুডিংটা তৈরি করে নিতে চান তবে সেক্ষেত্রে মিশ্রণের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হয়, তা না হলে পুডিং পারফেক্ট হবে না। এখন এখানে যে জাল করে রেখেছিলাম দুধটা, আমি সেই দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এর থেকে বেশি দিব না। শুধুমাত্র দুধ ও ডিম দিয়ে পুডিংটা তৈরি করতে চাইলে আমি যে পরিমাপটা বলে দিয়েছি সেটাই অনুসরণ করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে করে পুডিংয়ের ভিতরে কোনো রকম ফাঁপা তৈরি হবে না, পুডিংটা হবে একদম মসৃণ। এই বাবুলগুলো যদি পুডিংয়ের ভিতর থাকে তবেই পুডিংটা ফাঁপা হয়। এখন বাটিটা ঢেকে নেওয়ার জন্য ফয়েল পেপার ব্যবহার করব। আপনারা যদি ঢাকনাওয়ালা বাটি ব্যবহার করেন সেক্ষেত্রে ফয়েল পেপার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে কোনো ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলেই হবে, যেন উপরের পানি বা নিচের পানি কোনোভাবেই বাটির ভিতরে প্রবেশ না করে, সেই দিকটা লক্ষ্য রাখলেই হবে। এখন পুডিংটা জাল করার জন্য চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে তার মধ্যে একটা কাপড় দিয়ে নিব। কাপড়ের উপর বাটিটা বসিয়ে দিব। এতে করে বাটিটা নড়াচড়া করবে না, পুডিংটা খুব ভালোভাবে তৈরি হবে। তবে বাটিটা বসানোর আগে আমি এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। তারপর বাটিটা বসিয়ে দিব এবং দেখব পানিটা কতদূর পর্যন্ত হয়েছে। যেহেতু পানিটা বাটি এখনও স্পর্শ করেনি, তাই আমি এখানে আরও কিছু পানি দিয়ে নিব। বাটিতে পানি না স্পর্শ করেই যদি আপনি ভাপ দিয়ে নেন সেক্ষেত্রে পুডিংটা কিন্তু কেকের মতো ফাঁপা হবে। তাই পুডিংটা স্মুথভাবে করে নিতে চাইলে আরও কিছুটা পানি, আমি যতটুকু পানি দিয়ে নিলাম, অর্থাৎ বাটির 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকবে।
এভাবে ভাপ দিয়ে নিলে পুডিংটা একদম মসৃণ হবে। তারপর চুলা জ্বালিয়ে যখন পানিটা ফুটে যাবে ঠিক সে পর্যায়ে এসে চুলার আগুনটা একদম কমিয়ে লো ফ্লেমে রেখে জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট জাল করার পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটা সেট হয়েছে কিনা। এখন একটি কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে একটু দেখে নিব। যদি কাঠিটা একদম ক্লিন বের হয় তাহলে বুঝে যাব যে পুডিংটা হয়ে গেছে। আমার পুডিংটা হয়ে গেছে। এ পর্যায়ে যদি দেখেন যে কাঠিটা পরিষ্কার হচ্ছে না তাহলে আরও কিছু সময় ভাপ দিয়ে নেবেন, তবে খুব বেশি ভাপ দিয়ে নেবেন না। এখন পুডিংটা নর্মাল তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এই 30 মিনিটে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তবে পুডিংটা নর্মাল তাপমাত্রায় চলে আসার পরেও ঢেলে নেওয়া যায়, তবে চেষ্টা করবেন 30 মিনিট ফ্রিজে রেখে তারপর ঢেলে নিতে, এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখন ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর একটি চাকুর সাহায্যে চতুর্পাশটা এভাবে একটু ছাড়িয়ে নিলাম। তারপর উপরে একটি বাটি দিয়ে এভাবে ঢেলে নিব। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। পুডিংটা কেটে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে কতটা মসৃণ হয়েছে, কোনো রকম ছিদ্র হয়নি। সম্পূর্ণ রেসিপিটা অনুসরণ করে যদি আপনি পুডিংটা তৈরি করেন তবে আপনাদের পুডিংটাও হবে এমন পারফেক্ট এবং মসৃণ। কোনো রকম ছিদ্র ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই পুডিংটি। আশা করি আজকের এই পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার রেসিপি আপনি পরবর্তীতে দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।